দেশের যে পরিস্থিতি চলছে তাতে আসলে ত্রাণকর্তা হিসেবে সেনাপ্রধানের আবির্ভাব হতে পারেন এবং সেটি ইমামুল ইসলাম ভাই তিনি এটিকে সাধুবাদ জানাচ্ছেন। তো আসলে এটি কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা যে আমাদের সিভিল প্রশাসন, আমাদের যে অন্তর্বর্তী সরকার, তার বাইরে আরেক ধরনের শক্তি বলয় হিসেবে সেনাবাহিনীর প্রধান তিনি এই মঞ্চে প্রবেশ করতে পারেন এবং সেটি অনেকেই জনগণের একটা অংশ তাকে সাধুবাদ জানাতেও পারে। আপনি ব্যাপারটাকে কি এভাবে বিশ্লেষণ করবেন নাকি আপনার কোনো ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে? না, আমি এইভাবে মনে করি যে সেনাবাহিনী প্রধান ইতিহাস সৃষ্টি করেছে, যে একটি রক্ত গঙ্গা থেকে জাতিকে রক্ষা করেছে এবং ক্ষমতা নেওয়ার সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও তিনি ক্ষমতা নেননি। সো এখন পর্যন্ত এটা ইতিহাস। আমি যতটুকু তাকে চিনি, সে ক্ষমতা নেবে বলে অন্তত আমার মনে হয় না। ক্ষমতা নিলে ওই 5ই আগস্টের পরই সুযোগ ছিল। তো যারা একথা বিশ্বাস করে তারা বাংলাদেশে সেনাবাহিনী ক্ষমতায় আসলে অনেকের সুবিধা হয়, অনেকের অসুবিধা হয়। সো অনেকে ভাবে যে এটা তাদের একটা অ্যাডভান্টেজ হবে, সেই ধরনের তার ব্যক্তিগত ওপিনিয়ন রাখতেই পারে। কিন্তু আমার পূর্ববর্তী বক্তা যেটা বললো, আমি তার সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি যে গত 15 বছরে এত হত্যাকাণ্ড, এত ধর্ষণ ছিল না, যেখানে কোনো শাসন ব্যবস্থায় ছিল না, ছিল একটা মাফিয়া তন্ত্র, ছিল একটা ফ্যাসিজম, যেখানে গুম, খুন, ধর্ষণ ছিল নিত্যদিনের অবস্থা। সেইখানে এই সরকারের সাথে তুলনা করা, এইটা তো মানে একটা পরিহাস। হ্যাঁ, আমি নিজে আমাকে গুম করে রেখেছিল আমাকে। এখন সবকিছু পেপার পত্রিকায় আসছে, যে যার দাবি নিয়ে রাস্তায় নামতে পারে, যে যার মতো লিখতে পারে, সেই জন্য ঘটনাগুলো সামনে আসছে। দক্ষিণ আফ্রিকায় আপনি দেখবেন যে এইডস এর সংখ্যা বেশি। কারণ কি? ওরা মিথ্যে কথা বলে না। এই 15 বছরের একটা মিথ্যা সরকার ছিল, যে ভারত আমাদের গণতন্ত্র শেষ করেছে, আমাদের প্রতিষ্ঠান ধ্বংস করেছে, আমাদের লুটপাটের শরিক হয়েছে, 15 লক্ষ লোক তাদের অবৈধভাবে কাজ করেছে, 120টা সমঝোতা স্মারক চুক্তি করেছে। যে সরকার দেশীয় স্বার্থ এবং জনগণের স্বার্থ পরিহার করে ইন্ডিয়ান স্বার্থ বেশি দেখেছে, তার পক্ষে যারা কথা বলে তাদের সাথে অন্তত আমরা কোনোভাবে একমত হতে চাই না। এই সরকারের সমস্যা হয়েছে তারা অত্যন্ত ইনএক্সপিরিয়েন্স, সরকারটা স্ট্রং ভাবে গঠিত হয় নাই। আজকে এই সরকার গঠিত হওয়া উচিত ছিল, যেটা আমার আরেক ভাই বলছে আপনার পাশে বসা, যে এটা না বিপ্লবী সরকার, না সাংবিধানিক সরকার। প্রোক্লেমেশনের মাধ্যমে, কোর্ট মার্শালের মাধ্যমে এই অপরাধীদেরকে শাস্তির সম্মুখীন করা উচিত ছিল। আজকে যদি 2500 শাস্তি হইতো, আমেরিকাতে যদি বাইডেনের ছেলের 1 মাসের ভিতরে বিচার হতে পারে, ট্রাম্পের যদি 1 মাসের ভিতরে বিচার হতে পারে, সেটাকে তো আমরা শর্ট ট্রায়াল বলি না। সেই রকম ট্রায়াল করে এই অপরাধীদেরকে শাস্তির সম্মুখীন করা উচিত ছিল। শাস্তির সম্মুখীন করে নাই বলে এই সরকারের দুর্বলতা প্রকাশ করছে এবং এই অবৈধ অর্জিত টাকা থেকে তারা এখন দেশকে, যেটা স্বরাষ্ট্র অ্যাডভাইজার বলেছে, অস্থিতিশীল করার জন্য একটা কন্টিনিউয়াস একটা প্রয়াস চালিয়ে যাচ্ছে। সেটা কেন করলো না, কেন সেটা পারলো না কেন? তারা তো জুলাই বিপ্লবের একটা ঘোষণা দিতে চেয়েছিল, তারা সংবিধান পরিবর্তন করতে চেয়েছিল, রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে চেয়েছিল, অনেক রকম উদ্যোগ নিয়েছিল তারা, এবং সেটা পরে এসেও নিয়েছিল এবং এক ধরনের প্রচারণা তো ছিলই, কিন্তু তারা পারলো না কেন? সেটি কি কারণে, কি মনে হয়? না, আমরা তো দেখলাম এখানে আনফরচুনেটলি বিএনপির একটা অংশ, ছাত্ররা যেটাই বলে তার বিপক্ষে অবস্থান নিয়েছে। প্রেসিডেন্টকে সরানোর বিপক্ষে, ইসকনকে বন্ধ করার বিপক্ষে, আওয়ামী লীগের রাজনীতির বিপক্ষে, ঘোষণাপত্রের বিপক্ষে, স্থানীয় সরকার আগে বিপক্ষে। এটা বিএনপির অবস্থান। বিএনপি অবস্থান থেকে বিএনপি কথা বলতেই পারে। আমি এখনো জাতীয়তাবাদের সদস্য, আমি সেই জায়গা থেকে বলি, যার জন্য এই জায়গায় ফ্যাসিজমের বিরুদ্ধে যেরকম জাতি এক হয়েছিল, অন্তত আরো 1-2 বছর জাতির এক থাকা উচিত ছিল জাতীয় সংহতি অর্জন করার জন্য। এবং যারা গণহত্যাকারী, যারা লুটপাটকারী, যারা ফ্যাসিজম সৃষ্টি করছে, ওই স্লোগানই ছিল কাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে? ফ্যাসিস্টের দোসর এবং ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি। রাষ্ট্রে যে লুটপাট ছিল, এইটা কোনো রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ছিল না। আজকে বাংলাদেশকে ধ্বংস করতে কে চায়? এটা ইন্ডিয়া চায়। ইন্ডিয়া বাংলাদেশকে অচলাবস্থা সৃষ্টি করে বাংলাদেশকে লুটপাট করতে চায় এবং যাদেরকে দিয়ে লুটপাট করেছে তাদেরকে তারা আশ্রয় দিয়েছে। একজন মানুষ গেলে তাকে বর্ডারে গুলি করে, তাদেরকে বিচারের সম্মুখীন করে, অথচ 1000-এর বেশি সেইখানে যে এই পলায়ন করেছে তারা এখন জামাইয়ের আদরে ইন্ডিয়াতে বসে বাংলাদেশের ষড়যন্ত্র করছে। আগে অজিত ডোভাল নামে একটা স্টুপিড
ন্যাশনাল অ্যাডভাইজার আছে ওদের, যে প্রতিবেশী সমস্ত রাষ্ট্রের সাথে ইন্ডিয়ার সম্পর্ক খারাপ করছে, সে একা ষড়যন্ত্র করতে এখন তার পাশে আছে এই তারেক সিদ্দিকী সহ ডিজিএফআই কয়েকজন তার পাশে যে এখন একই বিল্ডিং এ বসে তারেক সিদ্দিকী একই জায়গায় বসে এখন ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র মোকাবেলার মতো ক্যাপাসিটি ইউনূস সরকারের একজনও নাই, তারা এটা অ্যাপ্রিসিয়েটই করতে পারে না। এই জন্য জনগণের একটা বড় ধরনের দুর্ভাগ্য হলো যে আমরা এমন একটা দেশে বাস করি 53 বছরে 5 বার বা 6 বার গণ অভ্যুত্থান হয়েছে, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কোনো পথে এখানে সেই নেতৃত্ব আসে নাই যে কেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হয়। তো এখন এই ধরনের চরম ষড়যন্ত্রের বিরুদ্ধে যে ধরনের এক্সট্রিম রুলিং প্রয়োজন, যে ধরনের শক্ত হাতে শাসন ব্যবস্থা দরকার, সেইটা তো আমাদের ইউনূস সাহেব পারছে না। ওনার ভিতরে একটা সাধুতা রয়েছে, উনি একটা গান্ধী টাইপের একটা সরকার চালাতে চায়, কিন্তু যে সমাজ সম্পূর্ণ বিভক্ত, যেখানে যেখানে এই শাসনতন্ত্রে যারা শাসন করে গেছে তাদের একটা বড় অংশ লুটেরা তন্ত্র এবং মাফিয়া তন্ত্রে বিশ্বাস করে, যারা ফেসিজম সৃষ্টি করেছে, তাদেরকে এইভাবে সফট হ্যান্ডেলিং করলে তো সেই জাতি কখনই এক হবে না, আবার একটা হয়তো ফেসিজমের দিকে যেতে পারে। সেইটাই হবে আমাদের আশঙ্কার জায়গা। যারা এই 15 বছরে ফেসিজমের পক্ষে কথা বলতে পারে, যারা ইন্ডিয়ার পক্ষে কথা বলতে পারে, তাদের সাথে কখনোই আমরা একমত হব না। ইন্ডিয়া যে বাংলাদেশের বন্ধু হতে পারে না, এইটা বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিককে বুঝতে হবে। যারা ইন্ডিয়ায় বৃষ্টি পড়লে বাংলাদেশের ছাতা ধরে, তারা ইন্ডিয়ান পাপেট, এবং তাদের ওপিনিয়নের সাথে আমাদের ওপিনিয়ন কখনোই এক হবে না। ধন্যবাদ।